আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাকাউন্টিং লাভার্সের সাথে আছো। একটু দ্রুত করে সবাই হাজির হয়ে যাও। আজকের ক্লাসটি আমি একদম জাস্ট টাইমে চলে এসেছি। সবাই একটু দ্রুত করে হাজির হও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই একটু দ্রুত করে হাজির হও। আমিও হাজির হচ্ছি। সবার কাছে ক্লাসটি পৌঁছে দাও, আমিও পৌঁছে দিচ্ছি। দেন আমরা সবাই একত্রে ক্লাসটি করব, ঠিক আছে? সবাই একত্রে ক্লাসটি করব। সবাই কি রেডি আজকের ক্লাসের জন্য? ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। হাজির হও সবাই। হ্যাঁ, হাজির হয়ে নিজ দায়িত্বে ক্লাসটা একটু শেয়ার করে রাখো। কালকে তোমাদের একটা প্রশ্ন খুবই জনপ্রিয়, ইপিজেডের ক্ষেত্রে সরকারি মালিকানাধীন একটা প্রশ্ন তোমরা সবাই করছো। প্রশ্নটা আমি বলতেছি, লাইক এভাবে প্রশ্নটা হয়ে থাকে। বাংলাদেশ ইপিজেড এলাকায় মালিকানার ভিত্তিতে এ টাইপের কোম্পানি কোনগুলো, বি টাইপের কোম্পানি কোনগুলো এবং সি টাইপের কোম্পানি কোনগুলো, এই প্রশ্নটা আমি বলছিলাম আজকে উত্তর দেব। আজকে প্রথমেই এই প্রশ্নটার উত্তর দিয়ে নিই। তাহলে ইপিজেড এলাকায় প্রশ্নটা আমি ভুলিয়ে যাচ্ছি। মালিকানার ভিত্তিতে এ টাইপের কোম্পানি কোনগুলো কেমনে চিনব, বি টাইপের কোম্পানি কোনগুলো কেমনে চিনব, সি টাইপের কোম্পানি কোনগুলো কেমনে চিনব। তাহলে ইপিজেড এলাকায় মালিকানার ভিত্তিতে কোম্পানিগুলো তিন প্রকার হয়ে যায়। এক নম্বর হচ্ছে টাইপ এ। টাইপ এ যেগুলো আছে এই কোম্পানিগুলো হচ্ছে ভাইয়া সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন, সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন, ঠিক আছে? আর টাইপ বি, টাইপ বি টাইপের যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভাইয়া যৌথ উদ্যোগের ব্যবসায়। যত যৌথ উদ্যোগের ব্যবসায় আছে, যৌথ উদ্যোগের ব্যবসায়। এই যৌথ উদ্যোগের ব্যবসা মানে কি ভাইয়া? দেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান মিলে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেটাকে বলা হয় ভাইয়া যৌথ উদ্যোগ ব্যবসায়। তাহলে দেশি ব্যবসা প্রতিষ্ঠান প্লাস বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান দুটা মিলিয়ে এটাকে বলে টাইপ বি। তাহলে টাইপ বি বললে হবে যৌথ উদ্যোগ ব্যবসা। আর টাইপ সি যদি বলে, টাইপ সি যদি বলে তখন তোমরা কি দেবা? সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন, সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন, সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন, ঠিক আছে? এই প্রশ্নটা তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলা। সবাই একটু দ্রুত হাজির হও ভাইয়া। পোলাপান কম হলে কেমন কেমন লাগে, নিজের কাছেও খারাপ লাগে। কথা বুঝতাম, এত কম স্টুডেন্ট নিয়ে তো আমরা আসি নাই। আমরা আসছি বৃহৎ একটা টার্গেট পূরণ করতে, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের যার যত সমস্যা আছে সমস্যাগুলো আমি সমাধান করব। তোমরা যদি আমাকে হাসি খুশি রাখতে পারো, ফুরফুরে মেজাজে রাখতে পারো, আমি তোমাদের সাথে থাকলাম, প্রশ্নগুলোর উত্তর দিলাম, সলভ করলাম জিনিসগুলো। আর তোমরা যদি না থাকো আমি তো স্কিপ করব, একটা করাবো, তিনটা করাবো না, বলবো হয়ে গেছে শেষ। কথা বুঝছো? তোমরা থাকলে ইপিজেড মানে এক্সপার্ট প্রসেসিং জোন, এই কত সুন্দর উত্তর করতেছো, প্রশ্ন করতেছো, এটাই তো চাই। সবাই মিলে হাজির হও। হ্যাঁ, সবাই ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও। আমি 1 মিনিটের ভিতরে ক্লাসটি শুরু করে দেব। 1 মিনিট মানে 1 মিনিট, লেট হবে না, ঠিক আছে? তাহলে আসুন, এই জিনিসটা আমরা জানলাম। এই জিনিসটা জানার পরে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত খেলায় চলে যাই। খেলায় বলি আমি বিশেষত এগুলাকে গেম হিসাবে নিতে হবে। গেম হিসাবে না নিলে তুমি লাইফে উন্নতি করতে পারবে না। এগুলাকে গেম হিসাবে নিতে হবে। সমবায় কি সেই জিনিসটা আগে জানি আমি। মনে করো এখানে কে কে আসো? আব্রাহাম আসো, কাজী তাহমিনা আক্তার আসো, তারপরে জান্নাত আসো, তারপরে জান্নাতুল ফেরদাউস, অনন্যা আসো, দীপ্তি বাসক আসো। তোমরা মনে করো আমার কর্মচারী, ঠিক আছে? এখন কাজ করো তোমরা, সব কিছু করো তোমরা, কিন্তু তোমাদেরকে আমি যথাযথ পারিশ্রমিক দেই না, মজুরি দেই না, বা তোমাদের কাছ থেকে কাজ আদায় করে নিচ্ছি, তোমাদের দিয়ে কাজ করায় নিচ্ছি, আবার তোমাদের কাছে পণ্য বিক্রি করার সময় আমি দ্বিগুণ বিক্রি করি। এটা কি তোমরা সহ্য করবা? না। অর্থাৎ তোমাদের কাছে আমি একটা জিনিস
দ্বিগুণ 3 গুণ 4 গুণ দাম দিয়ে বিক্রি করলাম, আবার তোমাদের দিয়ে জিনিসটা বানাইলাম, জিনিসটা কেমন দৃষ্টিকটু হয়ে গেল না, জিনিসটা কেমন খারাপ হয়ে গেল না। আমি হলাম বড় লোক শ্রেণীর লোক, তোমরা হলো ধনী শ্রেণীর লোক, তার মানে তোমরা গরিব, তোমাদের উপর আমি শোষণ করতেছি। এটা কি মানানসই? না, এটা অবিচার, অন্যায়। এখন তোমরা কি করবা? এই অন্যায় থেকে, আমার অন্যায় থেকে মুক্তি পেতে তোমরা কি করবা? তোমরা 4-5 জন যারা আছো তারা মিলেমিশে ব্যবসা শুরু করবা। এই ব্যবসায়ীকে বলে সমবায় সমিতি। ঠিক আছে? তৎকালীন সময়ে মালিক শ্রেণীর লোক যারা রয়েছে, ধনী শ্রেণীর লোক যারা ছিল, তারা শ্রমিক কর্মচারীদের উপরে এরকম নির্যাতনগুলো করেছিল। তাদের দিয়ে পণ্য উৎপাদন করিয়ে, তাদের দিয়ে নীল চাষ করিয়ে নীলের দাম 3 গুণ 5 গুণ 10 গুণ করে রাখতো। এই সমস্যা থেকে উত্তরণ পেতে তখন তারা কি করছে, 28 জন তাঁতি 28 পাউন্ড পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে ঐক্যবদ্ধভাবে। কেন? নিজেদের পারস্পরিক আর্থিক কল্যাণের লক্ষ্যে। এই ব্যবসায়ীকে বলা হয় সমবায় সমিতি। তাহলে সমবায় সমিতি কি? সংজ্ঞাটাই আসে আমরা একটু। কমপক্ষে 20 জন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি নিজেদের পারস্পরিক আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে যে সমবায় বা সংঘ বা সমিতি গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি। ডান। তাহলে কমপক্ষে কতজন সদস্য? 20 জন সদস্য। 20 জন অপশনে না থাকলে 10 জন সদস্য। এমসিকিউ প্রশ্ন আসবে। ঠিক আছে? তাহলে কমপক্ষে 30 জন ব্যক্তি কি কারণে গড়ে তোলে? পারস্পরিক আর্থিক কল্যাণের লক্ষ্যে। তাহলে সমবায়ের প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য, মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের আর্থিক কল্যাণ নিশ্চিত করা। ঠিক আছে? শোষিতদের থেকে আত্মরক্ষা পেতে সমবায় সমিতি যেহেতু গড়ে ওঠে, তাই শোষিতদের আত্মরক্ষার দুর্গ বলা হয় সমবায় সমিতিকে। কিটাডেল অফ দ্য এক্সপ্লয়েটেড বলা হয় কোন ব্যবসায়ীকে? সমবায় সমিতিকে। ঠিক আছে? এবার আসো আমি একটু শুরু করি। দীপ্তিবাসক বই 58 পেজের উপর দেখি। বিশ জন না থাকলে 10 জন। হ্যাঁ, 20 জন না থাকলে 10 জন। ঠিক আছে? আসো এবার আমরা দেখি, প্রত্যেকটা প্রশ্ন চুলছড়া বিশ্লেষণ করব। সমবায় সমিতির অর্জিত মুনাফা শতকরা কত শতাংশ সংরক্ষিত তহবিলে জমা রাখা বাধ্যতামূলক? এটা মনে রাখবো কিভাবে? আসো পুরা জিনিসটা আমার ক্লিয়ার করি। টেকনিক লেখো। সন্দেহজনক ও অন্যান্য 20 জন চেয়ারম্যানের বাড়ি হতে সঞ্চিতির 15 কোটি ও উন্নয়নের 3 টন চাল উদ্ধার। এই এক টেকনিক থেকে বাস্তবিত প্রশ্ন আসবে। কোভিড-19 সময় চোরার ঘরে চোরাই বলতে বাধ্য হইতেছি। কারণ কি? চাল, ডাল, আটা, ময়দা গরিবদেরকে যা যা দেওয়া হয়েছে সব চুরি করছে। ত্রাণ চুরি করছে, চাল চুরি করছে, ডাল চুরি করছে। চুরি করে পুষ্করিণীর নিচে চাল লুকিয়ে রাখছে। ওই চাল নষ্ট হয়ে ভেসে উঠছে, ফুলে ভেসে উঠছে। তাহলে দেখো, তেল খাটের নিচ থেকে পাওয়া যায়, চেয়ারম্যানের বাড়ি থেকে। এখন দেখো তাহলে সন্দেহজনক অন্যান্য 20 জন চেয়ারম্যানের বাড়ি হতে, তাহলে 20 জন। কতজন? 20 জন। এখানে ও মানে হচ্ছে এবং, ও এবং, অ্যান্ড অর বাট ইংলিশে পড়ছো না? পড়ছে কিনা? কনজাংশন পড়ছো, কোঅর্ডিনেট কনজাংশন। ওই রকম জিনিস আছে। তার মানে দুইটা আলাদা জিনিসকে বোঝায় না? আলাদা জিনিসকে বোঝায়। তাহলে 20কে ভাগ করে দেয় 2 জনের মধ্যে, 10। তাহলে সন্দেহজনকের 10%, অন্যান্য তহবিলে 10%। চেয়ারম্যানের বাড়ি হতে সঞ্চিতির 15 কোটি, তার মানে সঞ্চিতি তহবিলে 15%। কত পার্সেন্ট? 15%। তাহলে সঞ্চিতি তহবিলে আরেক নাম কি ভাইয়া? সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিল। এর আরেক নাম কি ভাইয়া? জমাকৃত তহবিল। সঞ্চিত তহবিল, সংরক্ষিত তহবিল বা জমাকৃত তহবিলে কত পার্সেন্ট মুনাফা, কত পার্সেন্ট রাখে দিতে হয়? 15%। এই সঞ্চিত তহবিল, সংরক্ষিত তহবিল বা জমাকৃত তহবিল, এখানে 15% রাখা বাধ্যতামূলক। উন্নয়নের 3 টন, তার মানে উন্নয়ন তহবিলে কত পার্সেন্ট? 3% রাখতে হয়। তাহলে কোন তহবিলে কত পার্সেন্ট মুনাফার অংশ রাখতে হয় সমবায়ের, সেটাকে আমরা বুঝছি 100% বুঝছি। সন্দেহজনকে 10%, অন্যান্যতে 10%, সঞ্চিতি, সংরক্ষিত, জমাকৃত 15%। রাখা কি ভাইয়া? বাধ্যতামূলক। উন্নয়ন তহবিলে 3%।
এখন আসো, তাহলে মোট কত পার্সেন্ট রেখে দিয়েছি আমি টোটাল, আর কত পার্সেন্ট বন্টন করে দিব সেটা দেখো। 100% মুনাফা হয়, অবশ্যই 100% মুনাফা হয়। 100% মুনাফা থেকে এখানে 10, এখানে 10, 20, তাহলে মাইনাস করি আমি, হ্যাঁ, 10 মাইনাস 10, আর এখানে 15% মাইনাস 15, আর এখানে 3% মাইনাস 3, তাহলে কত পার্সেন্ট বাদ দিয়েছি আমি? 38% বাদ দিয়েছি। তাহলে সর্বনিম্ন 62% মুনাফা আমি সদস্যদের মধ্যে বন্টন করে দিতে পারবো, আর 38% আমাকে রেখে দিতে হবে। কিন্তু 38% রাখতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই। এখানে যে 15% আছে এটাই হচ্ছে বাধ্যবাধকতামূলক, এটাই হচ্ছে বাধ্যতামূলক। তার মানে 15% রাখতেই হবে। তাহলে সর্বোচ্চ কত পার্সেন্ট পর্যন্ত সদস্যদেরকে আমি বিলি করতে পারবো, বন্টন করতে পারবো? 100 থেকে 15 বাদ দাও, 100 থেকে 15, কারণ ওগুলো বাধ্যতামূলক না। সর্বোচ্চ 85% আমি মুনাফা বন্টন করতে পারবো। 100% ক্লিয়ার কিনা বলো? এখান থেকে প্রশ্ন আসলে 100% পারবা। আবার কিভাবে প্রশ্ন আসতে পারে আমি তাও দেখাচ্ছি তোমাদেরকে। না, স্টুডেন্ট কমে 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 কমে। ভাইয়া মূলত মুনাফাটা হয় কিভাবে? মুনাফার প্রসেসটা একটু বলবেন ভাইয়া। উৎপাদক সমবায় সমিতি আছে, ভোক্তা সমবায় সমিতি আছে, কৃষক সমবায় সমিতি আছে। তাহলে কৃষকরা মিলে একসাথে চাষবাস করে সেটা বিক্রি করে একটা মুনাফা পায় না? ওই মুনাফার অংশটা তারপরে ভোক্তারা কি করে? ভোক্তারা পণ্য ক্রয় করে, করে না? এটা হচ্ছে ভোগ সুবিধার ক্ষেত্রে, এক্ষেত্রে মুনাফার কথা আমরা বলবো না। তারপরে উৎপাদক সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি, এরা বিক্রয় করার উদ্দেশ্যে একত্রিত হয় না? তাহলে বিক্রয় করে মুনাফা অর্জন হয় না? কথা বুঝছো? এটা বুঝো না কেন? খালি ভোক্তা সমবায় সমিতি নিয়ে চিন্তা করলে তো হবে না, খালি ভোগের উদ্দেশ্যে সমবায় সমিতি এটা ভাবলে হবে না, আরও অন্যান্য উদ্দেশ্যে হতে পারে। কথা বুঝছো? ডান। হাইয়েস্ট 85%, লোয়েস্ট 62%, ঠিক আছে। পেইড বেছে নেন, টাকা দিয়ে না করলে ইয়ে হবে না। কোর্স ফি চালু করে দেবো একদম 1000 টাকা, ভর্তি হয়ে যাও, সবগুলো এমসিকিউ সলভ করাবো, তখন গিয়ে তোমাদের টনক নড়বে। কথা বুঝছো? এছাড়া তো তোমরা ভালো হবে না। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে, আসতে পারে। জনাব তানবীর, হ্যাঁ তানবীর আছে, ভদ্র ছেলে, আমার পেট ব্যাচের স্টুডেন্ট। মনে করো তানবীর ও আরো সদস্য মিলে তাদের ব্যবসায়ে 1 লক্ষ টাকা মুনাফা করেছে। তাদেরকে কত শতাংশ বাধ্যতামূলক রেখে দিতে হবে? এখানে কোন তহবিলে সেটা বলে নাই, বাধ্যতামূলক রেখে দিতে হবে কোন তহবিলে। তাহলে বাধ্যতামূলক রাখতে হয় কোন তহবিলে? সংরক্ষিত জমাকৃত তহবিলে, ঠিক আছে। তাহলে সংরক্ষিত বা জমাকৃত তহবিলে যদি বাধ্যতামূলক রাখতে হয় তাহলে 100 মানে 1 লাখ টাকা, 1 লাখ টাকার উপর তুমি 15% দাও, কত আসে? 15,000 টাকা আসে। তাহলে 15,000 টাকা আসলে এই 15,000 টাকাই হচ্ছে জমাকৃত তহবিল বা সংরক্ষিত তহবিল। এই টাকাটা রাখা হচ্ছে বাধ্যতামূলক। উন্নয়ন তহবিলে যদি বলতো তাহলে 3% দিয়ে ইয়ে করতে হয়, 100-র সাথে 3% দিত তুমি। কথা বলছো? অন্যান্য তহবিলে বললে 10% দিতা। এভাবে প্রশ্ন আসতে পারে। তারপর আসো ভাইয়া আমাদের, তাহলে সংরক্ষিত তহবিলে কত পার্সেন্ট রাখা বাধ্যতামূলক? 15% রাখা বাধ্যতামূলক। এটা লাল করে নি। সমবায় সমিতি গঠনে কমপক্ষে কতজন সদস্য থাকা প্রয়োজন? কমপক্ষে 20 জন, কিন্তু অপশনে 20 জন নাই, 20 জন নাই। আছে কতজন? 10 জন। 20 জন না থাকলে 10 জন। এবং এভাবে প্রশ্ন আসতে পারে, এভাবে প্রশ্ন আসতে পারে সমবায় সমিতি থেকে, খুবই গুরুত্বপূর্ণ, না দেখলে মিস। ভাইয়া প্রাথমিক সমবায় সমিতি, তাই না? প্রাথমিক সমবায় সমিতি 10টা মিলে
10টা মিলে গঠিত হয় একটি কেন্দ্রীয় সমবায় সমিতি। এরপরে আবার এই রকম 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে গঠিত হয় একটি জাতীয় সমবায় সমিতি। তাহলে 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে গঠিত হয় একটি কেন্দ্রীয় সমবায় সমিতি। প্রশ্ন আসতে পারে কয়টি প্রাথমিক সমবায় সমিতি মিলে গঠিত হয় একটি কেন্দ্রীয় সমিতি? 10টি। এবং 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে গঠিত হয় একটি জাতীয় সমবায় সমিতি। এভাবেও প্রশ্ন আসতে পারে। ডান ডান আমি দেখাই দিচ্ছি আগে থেকেই। তাহলে কতজন সদস্য থাকতে হয়? কমপক্ষে 20 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ বা অনির্দিষ্ট। তাহলে 10 জন অপশনে নাই, পুরানো কনসেপ্টে ফিরে যাও। আধুনিকে 10 জন, পুরানো কনসেপ্ট হচ্ছে 10 জন। আধুনিক হচ্ছে 20 জন, পুরানো কনসেপ্ট হচ্ছে 10 জন। ভুলাই ফেলি কেন, কত মাথা আমতা গরম হয়ে যায়। 3 নাম্বার, সমবায় কত ভাগ শেয়ার ক্রয় করতে পারবে? একজন সদস্য সর্বোচ্চ 20% অথবা 1/5 শেয়ার ক্রয় করতে পারবে। কয়টা ভোট দিতে পারবে? যতগুলো শেয়ার ক্রয় করুক না কেন ভোট দিতে পারবে একটা। এইটাই হচ্ছে ভাইয়া সাম্যর নীতি, সকলের অধিকার সমান। ঠিক আছে, তাহলে একজন সদস্য শতকরা 20% অথবা 1/5 শেয়ার ক্রয় করতে পারবে। ডান ডান। এখন এটা যদি ডান হও, পরবর্তী প্রশ্ন চলো। সমবায় সমিতির অধ্যাদেশ 1984। তাহলে সমবায় অধ্যাদেশ 1984 মাথায় রাখবা, মাথায় রাখতে হবে। প্রশ্ন আসছে অনুসারে কোন সমবায় সমিতির একজন সদস্য মোট মূলধনের সর্বাধিক কত শতাংশ ধারণ করতে পারে, মানে কত শতাংশ দিতে পারে? মাত্র পড়েছি 20% অথবা 1/5। এভাবেই আসছে। তারপরে দেখো ভাইয়া, মধ্যস্থভোগী শোষণ থেকে রক্ষা পেতে অবশ্যই সমবায় সমিতি, সমবায় সংগঠনের কোনো সদস্য মোট মূলধনের 1/5 বা 20%। একটি মিলের শ্রমিকরা সমবায় বিপণন হতে বছরে 1 লাখ টাকা মুনাফা করছে। সংরক্ষিত তহবিলে 15%, 15% হলে 1 লাখের 15% কত হয়? 15,000 টাকা। কথা কি বোঝা যায়? একটি প্রাথমিক সমবায় সমিতির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য কত? 30 হয় না 20 হতে পারে, 40 হয় না বাদ, 45 হয় না বাদ, 20 সীমাহীন। সর্বোচ্চ সর্বনিম্ন 20 জন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাহীন। সমবায় সমিতির উদ্দেশ্য কি? সমবায় সমিতির উদ্দেশ্য হচ্ছে সদস্যদের পারস্পরিক আর্থিক কল্যাণ সাধন। তাহলে এখানে দেখো তো ভাইয়া, মুনাফা বাড়ানো, সম্পদ বৃদ্ধি করা, সামরিক দায়িত্ব পালন, সদস্যদের কল্যাণ ও সেবা, সদস্যদের আর্থিক কল্যাণ ও সেবা। তারপরে দেখো ভাইয়া, সমবায় সমিতির গঠনতন্ত্র হলো উপবিধি। সমবায় সমিতির গঠনতন্ত্র কি? উপবিধি। উপবিধি ব্যতীত সমবায় সমিতি গঠন হতে পারে না। সমবায় সমিতি কখন কখন জন্ম লাভ করে? অনেকে বলবো উপবিধি পাওয়ার পর, না, নিবন্ধনের পর জন্ম লাভ করে। ঠিক আছে, পেঁচ বাজেও না। সমবায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল উপবিধি। উপবিধির তৈরি কত হয়? 3 কপি। কয় কপি? 3 কপি। ঠিক আছে, তারপর আসো, সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য কত? অনির্দিষ্ট বা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তারপরে দেখো ভাইয়া, সমবায় সমিতির একজন ব্যক্তির সর্বোচ্চ ক্রয় সীমা কত? একজন ব্যক্তি সর্বোচ্চ কত ক্রয় করতে পারে? মোট মূলধনের 20%, মানে 1/5। ভাই কঠিন, আমি তো বলে ফেলছি আগে, এই কারণে সহজ লাগতেছে। এখন কোন প্রতিষ্ঠানের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক? যৌথ মূলধনী কারবার এবং সমবায় সমিতি। সমবায় নাই, যৌথ মূলধনী আছে। যৌথ মূলধনী, অবশ্যই যৌথ মূলধনী সমবায় দুইটা যদি অপশনে থাকে তাহলে যৌথ মূলধনীকে প্রাধান্য দিবা। ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক কোন ব্যবসায় প্রতিষ্ঠান? এরকম প্রশ্ন যদি করে, যদি যৌথ মূলধনী এবং সমবায় দুইটা থাকে, যৌথ মূলধনীকে অগ্রাধিকার দিবা। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো, যতটুকু পড়েছি ততটুকু ক্লিয়ার কিনা একটু বলো। ডিও খুঁজতেছে আপনাকে, তোমাকে কেন খুঁজতেছে না? তোমাকে কেন খুঁজতেছে না? ঠিক আছে, এই তো এভাবে রেসপন্স করবা। রেসপন্স করলে ভালো লাগে, ক্লাস নিয়ে মজা লাগে। তাহলে সমবায় সমিতিতে আমরা যে সহযোগিতার কথা বলি, বা এটা ইচ্ছাকৃতভাবে সহযোগিতা, আমাদের ইচ্ছা থাকতে হবে। ইচ্ছার ব্যতীত সবকিছু চাপাই দেওয়া যাবে না। একটি সমবায় সমিতি ব্যবস্থাপনা কমিটিতে কতজন সদস্য থাকতে পারে? ব্যবস্থাপনা কমিটিতে সর্বনিম্ন সদস্য থাকতে পারে 6 জন, সর্বোচ্চ থাকে 12 জন। তবে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য মানে কি?
3 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে হয়তো 6 জন, না হয় 9 জন, না হয় 12 জন। 6 থেকে 7 হতে হবে না, 8 হতে পারবে না, 9 হতে পারবে, 10 হতে পারবে না, 11 হতে পারবে না, 12 হতে পারবে। হয় 6 জন হতে পারবে, না হয় 9 জন, না হয় 12 জন। 7-এর কোনো ফিগার থাকবে না, 8-এর কোনো ফিগার থাকবে না, 10-এর কোনো ফিগার থাকবে না, 11-এর কোনো ফিগার থাকবে না, 12-এর ফিগার থাকবে। তাহলে ব্যবস্থাপনা কমিটিতে সদস্য সংখ্যা সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 12 জন। তবে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 6, 9, 12 এই ক্যাটাগরিতে হতে হবে। তারপরে দেখো ভাইয়া, তারপর কি বলছে একটু দেখি। সংরক্ষিত তহবিলে 15% সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন খাতে? বা শিল্প খাত বলো, সেবা খাত বলো, কৃষি খাত বলো, উৎপাদন খাত বলো, সব খাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায় হলো একটি প্রতিষ্ঠান। কেমন প্রতিষ্ঠান ভাই? এটা হচ্ছে বন্ধু সংঘ। মানে বন্ধু সংঘ কেন? 10 মিলে করে কাজ, হারি জিতে নাই লাজ, একতাবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতায় এই কর্মকাণ্ড পরিচালনা করা হয় না। তাহলে বন্ধুত্বপূর্ণ মনোভাব না থাকলে সমবায় সমিতি গড়ে উঠবে না। তাহলে এটা হচ্ছে একটা বন্ধু সংঘ। এটা সরকারি এজেন্সি না, স্বায়ত্তশাসিত না, ক্লাবও না, বন্ধু সংঘ। হ্যাঁ, কোন দলিলে সমবায় সমিতির কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত? উপবিধি। সমবায় সমিতির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, সদস্যগণের নিকট বিক্রয়যোগ্য, সাধারণ জনগণের নিকট বিক্রয়যোগ্য, হস্তান্তরযোগ্য না, বা সদস্যগণের নিকট বিক্রয়যোগ্য হবে। কি হবে? সদস্যদের নিকট বিক্রয়যোগ্য। আর অবাধে হস্তান্তরযোগ্য হচ্ছে ভাইয়া পাবলিক লিমিটেড কোম্পানির। ঠিক আছে, সমস্ত দলিল পত্র দেখে স্পষ্ট হলে কত দিনের মধ্যে সমবায় সমিতি নিবন্ধিত হয়? বা সব দলিল দেখে স্পষ্ট হওয়ার পরে অবশ্যই 60 দিনের মধ্যে নিবন্ধিত হতে হয়। কত দিনের মধ্যে? 60 দিনের মধ্যে। সমবায়ের মুখ্য উদ্দেশ্য কি? আর্থিক সুবিধা, আর্থিক কল্যাণ নিশ্চিতকরণ। বাকিগুলো বাদ, অটো বাদ হয়ে গেছে। তারপর আসো, সমবায় সংগঠন যে নীতির দ্বারা গঠিত পরিচালিত হয়, যে নীতির দ্বারা গঠিত পরিচালিত হয়, সমাজতন্ত্র না, গণতন্ত্র না, অবশ্যই গণতন্ত্র। এখানে পার্টিসিপেটিভ ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, সকলের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, সকলের ঐক্যবদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, সকলের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রভাবিত করে। সম অধিকারের ভিত্তিতে সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠে যে প্রতিষ্ঠান, তাকে বলা হয় সম অধিকারের ভিত্তিতে কয়েকজন সমশ্রেণীর বা সমমনার বা সমপেশার ব্যক্তিবর্গ একত্রিত হয়ে, সমচিন্তা দ্বারা অভিন্ন ব্যক্তিবর্গ একত্রিত হয়ে যে সমবায় সমিতি যে ব্যবসা গড়ে তোলে তাকে তো সমবায় বলে। পাইছো? সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কি? সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। প্রধান উদ্দেশ্য কি? এখানে সাম্য দিছে, হবে না, হবে না, হবে না, হবে কি? কোনোটি নয়। কথা বুঝছো? এইটুকু ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। সমবায় সমিতির প্রাথমিক উদ্দেশ্য কি? সদস্যদের সেবা প্রদান, মানে সদস্যদের আর্থিক কল্যাণ সাধন। সমবায় সমিতি ড্যাশ নীতি অনুসরণ করে। কোন নীতি অনুসরণ করে? এক ব্যক্তির এক ভোট হতে পারে, চাঁদার হার ভিত্তিতে ভোট সংখ্যা। দূর বেটা, ভোট একটাই দিবে, যত শেয়ার করে করুক। এক ব্যক্তি অনেক ভোট পসিবল না। সদস্যদের ধরনের ভিত্তিতে না, বড় হলে ভোট দিতে পারবে, গরিব হলে দিতে পারবে না, এমনটা না। তাহলে সমবায়ের নীতিটা আমরা একটু পড়ে আসি। হ্যাঁ, ওই এক ছিল এক বড় ভাই, কথা বুঝছো? বড় ভাইয়ের বোন নাম হচ্ছে আবার জরিনা। বিয়ের আগে একটা ভুল করছিল, বুঝছো তো? মাটা বলতেছে যে বিয়ের আগে কিন্তু এসব নয়সে চলবে না, যাই করো না কেন। মাটা একদিন অসুস্থ হয়ে গেছে, তো বড় ভাই চালাকি করে তো কোষ করে পাঠাই দিছে, মায়ের সেবা যত্ন করো। মায়ের সেন্স নাই, যখন ঘুম থেকে উঠে দেখবে তুমি সেবা যত্ন করতেছ, তখন আর সাথে আমার ঘটাই দিবে। কথা বুঝছো? তাহলে আমরা বলতে পারি কিনা জরিনার সততা, সাম্য, সহসেবা, একতা দেখে মানিকের মা আস্থা, বিশ্বাস ফিরে পেল। ফলে গণতন্ত্রের অনুসরণ শুরু করলো। কেন গণতন্ত্রের? ছেলের চয়েসকে প্রাধান্য দিচ্ছে, এই কারণে গণতন্ত্রের। ঠিক আছে, তাহলে জরিনার সততা, সততা এটা কি? সমবায়ের নীতি। সাম্য,
সবাই সমান মর্যাদার অধিকারী, সমান ভোটের অধিকারী, এটা হচ্ছে সাম্য। সহসেবা, সহযোগিতা, এটা সমবায়ের নীতি। তারপরে একতা, ঐক্যবদ্ধ, এটা সমবায়ের নীতি। মানিকের মা কি পেয়েছে? পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাস। আস্থা ও বিশ্বাস এটা অংশীদারি ব্যবসার একটা বৈশিষ্ট্য, কিন্তু সমবায়ের একটা নীতি। যদি দুইটার মধ্যে পেঁচায় ফেলো না ভাইয়া, যদি অংশীদারি ব্যবসায় থাকে কার বৈশিষ্ট্য এই কথা যদি বলে তাহলে দিবা কি অংশীদারি ব্যবসায়। কার নীতি এই কথা যদি বলে তাহলে দিবা কি সমবায় সমিতি। তাহলে আস্থা ও বিশ্বাস, পারস্পরিক আস্থা ও বিশ্বাস। কার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য যদি বলে অংশীদারি ব্যবসা দিও। কার নীতি এই কথা যদি বলে সমবায় দিবা। বিশ্বাস ফিরে পেল, ফলে গণতন্ত্র অনুসরণ হলো। তাহলে গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন ব্যবসায় কোনটি? সমবায় সমিতি। মনে রাখতে পারবা না ভাইয়া? মনে রাখতে পারবা না? অবশ্যই মনে রাখতে পারবা, না পারলে পরীক্ষা দেওয়ার দরকার নাই। সমবায় সমিতির নীতি অনুসরণ করে এক ব্যক্তি একটা ভোট দিতে পারবে, এটা হচ্ছে ভাইয়া সাম্যর নীতি। তুমি মনে করো এখানে কে কে আছে? রবিউল, আয়ার আছো। আয়ার কেন দিচ্ছে আমাকে একটু বলবা? রবিউল, বিলকিস, সুমাইয়া। তাহলে রবিউল, বিলকিস, সুমাইয়া, এই তিনজন মনে করো। রবিউল কিনলাম 100 টাকার পণ্য, মানে 100 টাকা শেয়ার ক্রয় করলাম। আর বিলকিস কিনলাম 50 টাকা শেয়ার, ও কিনলাম 25 টাকা শেয়ার। এখন এই 25 টাকা কিনছে, 100 টাকা কিনছে, এ কি 4টা ভোট দিতে পারবে? জীবনও পসিবল না। এ কি 2টা ভোট দিতে পারবে? পসিবল না। এ কি একটা ভোট? না, সবাই একটা করে ভোট দিতে পারবে। তাহলে তাদের ভোটের অনুপাত কেমন? 1:1:1। তাহলে একটা করে সবাই ভোট দিতে পারবে। ঠিক আছে, আমি কি কথা জোরে বলতেছি? সমবায় সংগঠনের মুনাফা বন্টনে কত ভাগ অর্থ উন্নয়ন তহবিলে? অবশ্যই 3% আছে। এই কাপাকাপি শুরু গেছে, 3%। তারপরে চলো মিল্ক ভিটা, ভাইয়া মুখস্থবিদ্যা, এটা একটা সমবায় সমিতি। এইটুকু ক্লিয়ারলি বুঝছো কিনা একটু বলো। খেলা আছে সামনে, বিশাল খেলা আছে। এই জায়গায় তোমরা অনেকে আছো ইনবক্সে মেসেজ দিয়ে ভরে রাখছো, কোনো লাভ নাই। আমি বলছি ক্লাসে মানে ক্লাসে, কথা বুঝছো? ইনবক্সে নক দিয়ে কোনো লাভ নাই। গত বছর এটা করছি, ইনবক্সে অনেকের রেসপন্স করতে গিয়ে আমার নিজের পড়াশোনার ক্ষতি হয়েছে এবং কিছুটা কম পয়েন্ট পাইছি আমি, কথা বুঝছো? ভার্সিটিতে কিছুটা রেজাল্ট খারাপ হয়েছে, বেশি খারাপ না, আর একটু ভালো আশা ছিল আর কি। প্রতিটা সাবজেক্টে আরও 2-3 করে বেশি পাইলে ভালো হতো, কথা বুঝছো? এটা হ্যাম্পার হয়ে গেছে। ভোট একটাই দিম, রাইট রাইট। খালি সাল মনে থাকে না, মনে থাকে না, এটা তোমার জন্য আশীর্বাদ, ব্লেসিং। কারণ হচ্ছে পরীক্ষার হলে গিয়ে মনে থাকাটা আসবে, মনে থাকে না যেগুলো সেগুলো আসবে না। হস্তান্তরযোগ্য নয়, টেকনিক মনে রাখার জন্য টেকনিক লাগবে। তাহলে টেকনিক মনে রাখার জন্য যদি টেকনিক লাগে, তোমার পড়ালেখার দরকার নাই। আমি জাস্ট সহজভাবে উপস্থাপন করছি, মনে থাকে না ওই জিনিসগুলো আমি সহজভাবে উপস্থাপন করছি, কথা বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। কথা পাইছিলেন, থাক এটা না বলি। এটা 4 বছর পর আমল নামা উঠতেছি, কথা বুঝছো? 3 পয়েন্টের বেশি পাইছি, কম না। আবার নিজ যোগ্যতাই, কারো দিকে তাকায় না, বুঝছো? আবার নকল করে না তেমন একটা। তারপরে 2-1 কমেন্ট করছিল নকল, আল্লাহ আল্লাহ জানে এই কথা শুনলে কোন দিকে কি হয়ে যায়। 2-1 কমেন্ট নকল করছিল, ওরাও ভালো করতে পারে নাই, এই আর কি। প্রশ্নগুলো কঠিন হয় অনেক, কথা বুঝছো? জাহাঙ্গীরনগর তো। আচ্ছা, তাহলে গতি চলুক। হ্যাঁ, গতি চলমান থাকুক। সমবায় সমিতির একজন সদস্য সাধারণভাবে শেয়ার মূলধনের সর্বোচ্চ কত অংশ ক্রয় করতে পারে? অবশ্যই 20% অথবা 1/5। তারপর আসো ভাইয়া এই 1/5। তারপরে কি বলছে দেখি? সমবায় সমিতির ব্যবস্থাপনা করি সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 12 জন, তবে 3 দ্বারা বিভক্ত, 6-9-12, তাহলে 6 ও 12 জন। তারপর আসো ভাইয়া বিশ্বের সর্বপ্রথম আনুষ্ঠানিক সফল সমবায় সমিতি রাজডাল সোসাইটি অফ ইকুইটেবল পার্টনার্স, রাজডাল ইকুইটেবল পার্টনার্স সোসাইটি, গ নাম্বারটা। তারপর আসো সমবায় গঠনের মূল মন্ত্র কি? একতাই বল। একতাই বল মানে কি ভাইয়া? স্পিড ডি ক্রপস, এই প্রশ্ন আছে। স্পিড ডি ক্রপস না, ক্রপ। ঠিক আছে, তো একতাই বল। এই কেটে গেল কেন? মাথা গরম হয় না?
এক কথায় বলে ইংলিশ কি ভাইয়া? এসপেক্ট ডি কর্পস। এটা কোন ভাষার শব্দ? এভাবে আসে, ফরাসি ভাষার শব্দ আসবে। এটার অর্থ কি এক কথায় বল। ঠিক আছে, এটা কোন ভাষার শব্দ? এটা বেশি গুরুত্বপূর্ণ, বহুবার আসছে, বহুবার। কখন একটি, এটা পাবা সেকেন্ড পেপারে গেলে, সেকেন্ড পেপারে নীতিমালা ক্লাস করতে এটা পাবা। কখন একটি সমবায় সমিতি আইনগত ভিত্তি পায়? কখন আইনগত ভিত্তি পায় বলো তো? কার্য শুরুর পর, নাকি উপবিধি প্রণয়নের পর, নাকি রেজিস্ট্রেশন প্রাপ্তির পর? রেজিস্ট্রেশন প্রাপ্তির পরে আইনগত ভিত্তি পায়। কুমিল্লা অবস্থিত বাট কর্মচারীগণ বিপণী মারা করে তোলে, পারবে না? 1 লাখ টাকা। উন্নয়ন তহবিলে 1 লাখের 3%, 3000 টাকা। তারপরে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ দলিল কোনটি? অবশ্য উপবিধি। তারপরে আসো ভাইয়া, বাংলাদেশের সমবায় সমিতি কোন মন্ত্রণালয়ের অধীন? বাংলাদেশের সমবায় সমিতি কোন মন্ত্রণালয়ের অধীন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা কি জানো? ফাইন্যান্স দিবা, অনেকে অনেক কিছু দিবা। লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই মন্ত্রণালয়ের অধীনে। LGRD এভাবে আসতে পারে, LGRD এভাবে আসছেও, এভাবে আসছে LGRD এভাবে আসছে। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু। কোন মন্ত্রণালয়ের অধীন? লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই মন্ত্রণালয়ের অধীন। শিল্প মন্ত্রণালয়, সেবা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, প্ল্যানিং মন্ত্রণালয়, ফাইন্যান্স মন্ত্রণালয়, LGRD লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই মন্ত্রণালয়ের অধীন। তারপর আসো, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, পাবনা ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই বিশ্ববিদ্যালয় আসছে, মানে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ব্যক্তি সদস্য হতে পারবে না কোন সমবায় সমিতিতে? তার ব্যক্তি সদস্য হতে পারে না। ভাইয়া তোমরাই বলো, আমি কি পড়াইছিলাম? এই নোটে চলে আসো, একটু ব্যাকে আসছি। তাহলে কি বলছিলাম আমি? প্রাথমিক সমবায় সমিতিতে 20 জন সদস্য থাকে, 20 জন সদস্য থাকে, এটা আমরা মানলাম। কেন্দ্রীয় সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি এগুলো কি ব্যক্তি সদস্য হয়, নাকি প্রাথমিক সমবায় সমিতি 10টা মিলে একটা? আপনার কেন্দ্রীয় সমবায় সমিতি 10টা মিলে একটা জাতীয় সমবায় সমিতি। তাহলে কেন্দ্রীয় সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতি এগুলোতে ব্যক্তি সদস্য হয় না, এগুলোতে ভাইয়া প্রতিষ্ঠানগুলো সদস্য হয়। তাহলে আসো, হয় কেন্দ্রীয় হবে না হলে জাতীয় হবে, একটা না একটা অপশনে থাকবে। তাহলে ব্যক্তি সদস্য হতে পারবে না কোন সমবায় সমিতিতে? কেন্দ্রীয় সমবায় সমিতিতে। এবং জাতীয় থাকলে জাতীয় হতো। 100% ক্লিয়ার কিনা একটু বলো প্লিজ ভাইয়া, এই প্রশ্ন বুঝছো কিনা বলো। আই এম ফ্রম পাবনা। ওকে, আলহামদুলিল্লাহ। পাবনা ভালো তো, গর্ববোধ করবে, কখনো হীনমন্যতা ভোগবা না, সংকীর্ণতা ভোগবা না। প্রাইমারিতে সদস্য হবে মানুষ, ব্যক্তি। পাবনা মানসিক বিশ্ববিদ্যালয় না, ওয়াজিদ আলবি চান্স না পাইলে পাবনায় যাওয়া লাগবে, এমন অবস্থা হয়। কথা বুঝছো? সো হেও প্রতিপন্ন করিও না। এসপেক্ট ডি কর্পস কোন, এর অর্থ কি? এর অর্থ এক কথা বল। কোন ভাষার শব্দ? ফরাসি ভাষার শব্দ। ফরাসি কিনা? ফরাসি। সমবায় সমিতি প্রতিটি শেয়ারের সর্বনিম্ন মূল্য কত? সর্বনিম্ন মূল্য হচ্ছে 10 টাকা, সর্বোচ্চ মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে সমবায় সমিতির প্রতিটি শেয়ারের সর্বনিম্ন মূল্য কত? 10 টাকা, সর্বোচ্চ 500 টাকা। পারবা না? পারবা। তারপর আসো ভাইয়া, কি বলছে? লতা ও শিহাব রংপুরে কোঅপারেটিভ সোসাইটির সদস্য। লতার 5টি শেয়ার, শিহাবের 20টি শেয়ার আছে। তবে ভোটদান ক্ষমতার অনুপাত কেমন হবে? যতটাই শেয়ার থাকুক না কেন, তোমার 20টা মানে বেশি ভোট দিতে পারবা এমন কোনো কথা নাই, 5টা মানে কম ভোট এমন কোনো কথা নাই। সবাই একটা একটা ভোট দিতে পারবে, 1:1। ক্রিটেরাল অফ দ্য এক্সপ্লয়েটেড মানে হচ্ছে শোষিতদের আত্মরক্ষার দুর্গ হিসেবে গণ্য করা হয় কোনটিকে? অবশ্যই সমবায় সমিতিকে, প্রথমেই পড়েছি। তারপর আসো, অল ফর ইচ অ্যান্ড ইচ ফর অল। সকলে আমরা সকলের তরে, প্রত্যেক আমরা পরের তরে, তার মানে সকল ঐক্যভাবে কাজ করে। কোনটাতে? সমবায় সমিতিতে। ইউনিটি স্ট্যান্ড, একতায় বল, একতা একতা একতা। সমবায় সমিতি, সমবায় সমিতির উদ্দেশ্য কি? জীবনযাত্রা মান উন্নয়ন, সমাজ সঞ্চয় করা। কোনটা হবে? কোনটা হবে? বা সদস্যদের পারস্পরিক আর্থিক কল্যাণ। তাহলে সঞ্চয় করা, এটার মাধ্যমে আর্থিক কল্যাণ সাধন হয়। জীবনযাত্রা মান উন্নয়ন, এটার মাধ্যমে হয়। সম্পদের সুষ্ঠু, এটার মাধ্যমে হয়। সবগুলো হবে। সমবায় গঠনের ব্যবস্থাপনা কমিটি সর্বনিম্ন 6 জন, সর্বোচ্চ 12 জন। পাইছি গ নাম্বার উত্তর। তারপর আসো,
নিচের কোনটি সমবায় সমিতি গঠনের প্রধান উদ্দেশ্য? কোনটি? সদস্যদের আত্মনির্ভরশীল, মধ্যস্থ উপভোগ, মুনাফা অর্জন। কোনটি হবে? নিচের কোনটি সমবায় সমিতি গঠনের প্রধান উদ্দেশ্য নয়? নয় বলছে, তাহলে মুনাফা অর্জন এটা নয়। সদস্যদের আর্থিক কল্যাণ সাধন, ঐক্য সংহতি সৃষ্টি, এটা একটা নীতি, তার সমবায়ের মধ্যে পড়ে। সদস্যদের আত্মনির্ভরশীল করা, হ্যাঁ, আর্থিক কল্যাণের মাধ্যমে আত্মনির্ভরশীল করা, মধ্যস্থভোগীদের উপদ্রব রোধ করা, তাদেরকে প্রতিরোধ গড়ে তোলা, এটাও সমবায় সমিতির উদ্দেশ্যের মধ্যে পড়ে। মুনাফা অর্জন এক মালিকের অংশীদার বাসে যৌথ মূলধন কোম্পানির উদ্দেশ্য, সমবায়ের উদ্দেশ্য নয়। সকলের তরে সকল আমরা, অল ফর ইচ অ্যান্ড ইচ ফর অল, এটা সমবায় সমিতি। মাত্র বলছি ইংলিশে, এখন বাংলায়। সমবায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি কোনটি? একতা, একতা। তারপরে দেখো ভাইয়া, সমবায় সংগঠন নিবন্ধনের জন্য প্রণীত মূল দলিল কোনটি? মূল দলিল হচ্ছে ভাইয়া উপবিধি। তারপরে আসবে একটি প্রাথমিক সমবায় সমিতি সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য কত? ভাইয়া 20 ও সীমাহীন। অপশনে প্রথমে 20 নাই, কাটা। 10 নাই, কাটবো, কিন্তু শেষে 50 আছে, বাদ। 10 ও সীমাহীন। যদি অপশনে 20 না থাকে, 10কে গণ্য করতে হবে। বলছি কিনা? সঠিক উত্তর গ। এবার দেখি তো একটু, কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে ন্যূনতম কয়টি প্রাথমিক সমবায় সমিতি লাগে? আসছে 10টি। আবার জাতীয় সমবায় সমিতি গঠন করতে কয়টি কেন্দ্রীয় সমবায় সমিতি লাগে? 10টি। এবার আসতে পারে, একজন সদস্য সমবায় সমিতির সর্বোচ্চ কত সংখ্যক শেয়ার কিনতে পারে? 1/15 বা 20%। মনে আছে আমি এভাবে দেখাইছিলাম, প্রথমেই দেখাইছি 10-এর লাঠি 1-এর বোঝা, মানে 10 জনে যে কাজ করা একেবারে সহজ, একজন করতে গেলে কঠিন। তার মানে ঐক্যবদ্ধভাবে কাজ করে। কোনটার ক্ষেত্রে? সমবায় সমিতির ক্ষেত্রে। আর সমবায় সমিতি 10-এর লাঠি 1-এর বোঝা, মানে একতাই বল। একতাই বল যে কথা, এসপিরিট ডি কর্পস সে কথা। দেখছো, এসপিরিট ডি কর্পস সে কথা, এটা কোন ভাষার শব্দ? ফরাসি ভাষার শব্দ। তারপর আসো ভাইয়া, সমবায় সমিতিতে একজন সদস্য কি পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে? অবশ্যই সর্বোচ্চ 20% বা 1/15। চলবে নাকি আরো আস্তে করবো বলো তো? আজকে তোমরা পারো, এই কারণে আমি একটু তাড়াহুড়া করে পড়াচ্ছি। তাও 37 মিনিট হয়ে গেছে। বাহ বাহ। রাইট, নজর খুব খারাপ জিনিস, ঠিক আছে? এমনিতেই সময় কম, তা আজকের লেসন সহ আরো কয়েকটা লেসন যেগুলো মানে মাথায় সেট করা বিষয় কম। আমি ব্যবসায় সহায়ক হিসাবে পড়াতে গেলে ওইটাতে আমি একটু সময় দিব, কারণ কি ওইটা তোমাদের মনে থাকে না। ওইটা তোমাদের মাথা আমি সেট করবো, বলছি সেট করব, যেভাবেই হোক। কথা বুঝছো? ক্লিয়ার? ঠিক আছে, আসতে লাগবে না, ট্রেন চলবে। বিপ্লবী ছাত্র জনতা কোনোদিন থেমে যাওয়ার নয়, তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না। বিআরডিবি এই জায়গায় ভুল করবা, কুমিল্লা দিবা টক করি, কুমিল্লা নাইও। বিআরডিবি, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। তাহলে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এটা কোথায় অবস্থিত? এটা ঢাকায় অবস্থিত। আর যদি বলে বার্ড, বিএআরডি বার্ড, এটা কোথায় অবস্থিত? বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট রুরাল ডেভেলপমেন্ট, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ভাইয়া কুমিল্লায়। কুমিল্লা বার্ড প্রতিষ্ঠা করেন কে? ডাক্তার আক্তার হামিদ খান। কত সালে প্রতিষ্ঠা করে ভাইয়া? 1959 সালে। মনে থাকবে। পূর্বে নাম ছিল কি ভাইয়া? পার্ট, পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। পূর্বে নাম ছিল কি? পার্ট। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাম হয়েছে কি? বার্ড, বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে ভাইয়া? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠিত কত সালে? 1969 সালে। প্রতিষ্ঠা করে কে? ডাক্তার আক্তার হামিদ খান। বাংলাদেশের সমবায় জনক কে ভাইয়া? ডাক্তার আক্তার হামিদ খান। উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে ফ্রেডারিক নিকলসন, এবং গোটা বিশ্বে সম আন্দোলন জানা হচ্ছে রবার্ট ওয়েন। ঠিক আছে, তাহলে ভারতীয় উপমহাদেশে কে? ফ্রেডারিক নিকলসন। ভারতীয় উপমহাদেশে কে? ফ্রেডারিক নিকলসন। আর গোটা বিশ্বে সমবায় আন্দোলনের জনক বা প্রতিকৃত কাকে বলা হয়? রবার্ট ওয়েনকে। আর বাংলাদেশে বলা হয় আক্তার হামিদ খানকে। মাথায় রাখতে হবে, প্রশ্ন চলে আসবে যে কোনো একটা দিয়ে। কোন ধরনের সমবায় সমিতি নামের শেষে লিমিটেড যুক্তি করা বাধ্যতামূলক? অবশ্যই দায় সসীম হলে সেটার ক্ষেত্রে সসীম দায়,
এটা লেখা বাধ্যতামূলক, বা এলটিডি লেখা বাধ্যতামূলক, ঠিক আছে। তারপর আসো ভাইয়া, বাংলাদেশ সমবায় সমিতি পরিচালিত হয় কত সালের আইন দ্বারা? সমবায় সমিতি পরিচালিত হয় কত সালের আইন দ্বারা? মনে রাখবে এভাবে, আনিবি, আনিবি মানে কি? অতে আইন, নীতিমালা, সময় নীতিমালা, বি মানে বিধিমালা, আনিবি আইন, কত সালের আইন ভাইয়া? 2001 সাল। তারপরে নি মানে নীতিমালা 2003 সাল, বিধিমালা 2004 সাল। পারবা না ভাইয়া? ইজি আছে না? আনিবি আইন নীতি বিধি 134 134 134। সময় সমিতি পরিচালিত কত সাল আইন দ্বারা? আইন, আনিবি আইন 2001 সাল। সমবায়ের আদিভূমি কোথায়? সমবায়ের উৎপত্তি হয়েছে কোথায় ভাইয়া? এটা খুবই গুরুত্বপূর্ণ। থাকতে পারে ব্রিটেন, থাকতে পারে ইংল্যান্ড, বা থাকতে পারে যুক্তরাজ্য, নট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এখন ব্রিটেন, ইংল্যান্ড বা যুক্তরাজ্য? ব্রিটেন, ইংল্যান্ড বা যুক্তরাজ্য? যুক্তরাষ্ট্র আছে বাদ, বাংলাদেশ বাদ, চীন বাদ, আছে কি যুক্তরাজ্য? শেষেরটা আছে। ব্রিটেনও থাকতে পারে, ইংল্যান্ডও থাকতে পারে, ঠিক আছে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয় কত সালে? 1750 থেকে 1850। টোটাল কত বছর? 100 বছর। পারবে না মনে রাখতে? মনে রাখতে হবে, না পারলে পরীক্ষা দেওয়ার দরকার নেই। প্রথমবার সমবায় আইন পাশ হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমবার পাশ হয় কত সালে? 1904 সালে। কত সালে ভাইয়া? 1904 সালে। আর বিশ্বে সমবায় আন্দোলন শুরু হয় কত সালে? 1844 সালে। পারবা ভাইয়া? তাহলে প্রথমবার সমবায় 1904 সালে, আর বিশ্বে সমবায় আন্দোলন শুরু হয় 1844 সালে, ঠিক আছে। আর এটা হচ্ছে সমবায় আইন পাশ হয়। জাতীয় সমবায় সমিতি গঠিত হতে পারে। জাতীয় সমবায় সমিতির সদস্য হতে পারে। ব্যক্তি পারবে না। যে কোনো প্রতিষ্ঠান পারবে না। অবশ্যই 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটি জাতীয় সমবায় সমিতি গঠিত হতে পারে। তাহলে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে একটি জাতীয় সমবায় সমিতি গঠিত হতে পারে। নিম্নের কোন সংগঠন বাংলাদেশের সমবায় আন্দোলন? অবশ্যই বাট, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, কুমিল্লা প্রতিষ্ঠিত। ডাক্তার বাংলাদেশ সমবায় আন্দোলন জনককে? আক্তার হামিদ খান। বাংলাদেশের কত সালের সমবায় বিধিমালা আছে? আনিবি, নীতিমালা, বিধিমালা। বিধিমালা বদলায় কত সাল? 2004 সাল। পাইছি। বাংলাদেশের সমবায় অধ্যাদেশ চালু হয় কত সালে? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 1984 সালে সমবায় অধ্যাদেশ চালু হয়। বাংলাদেশের কত সালে সমবায় আইন দ্বারা? 2001 সাল। ভাইয়া আইন নীতি বিধিতে অনেক আসে। সমবায় অধ্যাদেশ কত সালে চালু হয়? এটা যদি প্রশ্ন করে অনেকে পারবা না, মাথায় ঢুকাই নাও। 1984 সালে। সমবায় আইন পাশ হয় কত সালে? সমবায় আইন পাশ হয় 1904 সালে। আর সমবায় অধ্যাদেশ চালু হয় কত সালে? 1984 সালে। ভাই এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, মানে মাথায় রাখতে হবে। বাংলাদেশের কত সালের আইন দ্বারা সমবায় সমিতি পরিচালিত? আইন, আনিবি 2001 সালে। বাংলাদেশ সমবায় আন্দোলন প্রবক্তাকে? আক্তার হামিদ খান। ভাই রে ভাই, আর ভালো লাগে না। আর কয় মিনিট ক্লাস নেবে বলো? আর কয় মিনিট ক্লাস নিলে তোমাদের জন্য ভালো? সারাদিন ঘুমাইছিলাম বুঝছো। ক্যালকুলাসের ম্যাথ পারি না বুঝছো। ম্যাথ দেখতেছি, দেখতে দেখতে ঘুমাই যায়। আবার দেখি, মাথা ঠান্ডা রাখা লাগে প্রচুর পরিমাণে। কথা বুঝছো? ইনশাল্লাহ ভালো কিছু হবে। মনে আছে একবার ক্লাসে পেট ব্যাচে বলছিলাম তোমাদের দ্বারা কি করা সম্ভব? মাথায় রাখিও, আর কিছু লাগবে না। ওই একটা দিনের কথা মাথায় রাখিও, জাস্ট, আর কিছু লাগবে না। টপিক শেষ হয়ে গেছে, আরো বাকি আছে। আসো, 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ট্রাই করবো ইনশাল্লাহ। ব্রিটেনের রসডেলে 28 জন তাঁতির 28 পাউন্ড পুঁজি নিয়ে সমবায় সমিতি চালু হয়। পৃথিবীর প্রথম সমবায় সমিতি কোনটি? রসডেল সোসাইটি অফ ইকুইটেবল পার্টনার্স। তাহলে রসডেল। বাংলাদেশের বাট প্রতিষ্ঠা কত সালে? 1959 সালে। তারপরে বাংলাদেশের সমবায় আন্দোলন ক্ষেত্রে বাংলাদেশের পৃথিবীতে বলা হয় কোন জেলাকে? অবশ্যই কুমিল্লাকে। কারণ কি? বাট প্রতিষ্ঠা হয় কুমিল্লায়। তারপরে পৃথিবীর কোন দেশে সমবায় সমিতি গঠিত হয়? অবশ্যই ব্রিটেন, ইংল্যান্ড, যুক্তরাজ্য। তারপরে ভারতীয় উপমহাদেশের সমবায় আইন পাশ হয় কত সালে? ভারতীয় উপমহাদেশের সমবায় আইন পাশ হয় 1904 সালে। এটাই হচ্ছে প্রথম সমবায় আইন পাশ হওয়ার তারিখ।
তাহলে বাংলাদেশের প্রথম সমবায় আইন পাশে কথা হলে 1904, আর ভারতীয় উপমহাদেশে 1904, সেম জিনিস। আর সবাই অধ্যাদেশ জারি হয় কত সালে? 1984 সালে। নিম্নের কোনটি সমবায়ের মূল মন্ত্র? একতায় বল, একতায় শক্তি না, সরি একতায় বল, দেখছো একতায় বল হবে। হ্যাঁ, নিম্নের কোনটি সমবায়ের মূল মন্ত্র? একতায় বল। কোন সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য নয়? অবশ্যই ভোক্তা সমবায় সমিতি। অনেকে কেতা দিবা না, ভোক্তা সমবায় সমিতির শেয়ার হস্তান্তরযোগ্য নয়। প্রশ্ন করছিল একজন, প্রথমে উত্তর দিয়ে দিয়েছিলাম, আবারও দেখো। ভোক্তা সমবায় সমিতির লভ্যাংশ বর্ণনা করা হয় মোট কয় অনুপাতের ভিত্তিতে? সেল প্র্যাকটিস করাবো না আমি, ওই বোর্ড কোশ্চেন গুলোতে সেল প্র্যাকটিস রয়েছে। কারো এমন দক্ষতা হয় না যে বানিয়ে সেল প্র্যাকটিস দেবে। আসো, রাষ্ট্রীয় ব্যবসায় লোকসানের ফলে কি বৃদ্ধি পায়? কেউ আছে কিনা একটু দেখি। হ্যাঁ, তাকবীর, কেউ আছে ভাই? ওই রুমে একটা বই আছে, ম্যানেজমেন্ট বই, ওই রুমে আছে, ইব্রাহিম ভাই রুমে, বইটা একটু দিয়েন। রাষ্ট্রীয় ব্যবসায় লোকসান, রাষ্ট্রীয় ব্যবসা কি এটা জানতে হবে। সংবিধিবদ্ধ কোম্পানি বলতো না, সংবিধিবদ্ধ কোম্পানি, ওইটার সাথে অনেকটা মিল রয়েছে। কোম্পানি যদি বলো তোমাকে বলতে হবে সংবিধিবদ্ধ কোম্পানি, আর ব্যবসায় যদি বলো তোমাকে বলতে হবে রাষ্ট্রীয় ব্যবসায়। কথা বুঝছো? এই বইটা বুঝছো? এই বইটা থেকে তোমাদেরকে পড়াইতেছি। এই বইটা আমাদের অফিসে আর কি 3 কপি আছে মাত্র। যারা নেও নাই দ্রুত নিয়ে নাও, 3 কপি বিদায় করে দাও। কথা বুঝছো? ম্যানেজমেন্ট বই শেষ, আর 3 কপি আছে মাত্র আমাদের স্টকে। 50 কপির মতো আছে বিভিন্ন লাইব্রেরিতে, ওগুলা কালেক্ট করবো। টোটাল 53 কপি আছে। শেষ হয়েছে কেন তোমরা জানো? কেন শেষ হয়েছে? কেন শেষ হইতে পারে? প্যাসিভলি কিন্তু এখনো শেষ হয় নাই। তো প্যাসিভলি বইটা নিতে পারো, স্টক অ্যাভেলেবেল আছে অ্যাকাউন্টিংয়ের জন্য, এটা ম্যানেজমেন্টের জন্য। ঠিক আছে, তা আসুন। আর রাষ্ট্রীয় ব্যবসায় মনে করো, অনেকে বলতে পারো সংবিধিবদ্ধ কোম্পানির মতো রাষ্ট্রে আইন পাশের মাধ্যমে যে ব্যবসা গড়ে ওঠে তাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়। বা পূর্বে রাষ্ট্রীয় ব্যবসায় ছিল না, পরবর্তীতে জাতীয়করণ কিন্তু মাধ্যমে বা পরবর্তীতে রাষ্ট্রীয় ব্যবসায় করা হয়েছে, ওগুলো রাষ্ট্রীয় ব্যবসায়। বা সরকারি মালিকানায় 50%-এর বেশি যেটা থাকে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। এখন আমরা দেখব রাষ্ট্রীয় ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায় বিভিন্ন প্রকল্প, অমুক তমুক হাবি যাবি বহুত কিছু আছে। কিন্তু তোমার প্রশ্ন আসবে কোন জায়গা থেকে? প্রশ্ন আসবে এই জায়গা থেকে। রাষ্ট্রীয় ব্যবসার লোকসানের ফলে ঢ্যাস বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় কোনটি? জাতীয় ঋণ। জাতীয় ঋণ বললে তুমি আমি সবাই জড়িত। দেখ একটু কথা বলবো, বলি, আমার আবার কথাবার্তা না বললে ভালো লাগে না। তাহলে রাষ্ট্রীয় ব্যবসায় বা রাষ্ট্রের মালিক কারা? জনগণ। এই জনগণ দ্বারাই তো সরকার নির্বাচিত হয়। তাহলে সরকার বলতে কি ডক্টর ইউনূসকে বোঝায়? না, সরকার বলতে গোটা বাংলাদেশের 18 কোটি জনতাকে বোঝায়, তাই তো? এখন যদি মনে করেন আমি সরকার নির্বাচিত হয়ে গেছি, হ্যাঁ উপদেষ্টা হয়ে গেছি, কোনো ভুলের মধ্যে আছে, যা ইচ্ছা তা করতে পারবে না। ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক তো আল্লাহ, অবশ্যই আল্লাহ। কিন্তু এই ক্ষমতা আল্লাহর না, আল্লাহর। কিন্তু বাংলাদেশে এই ক্ষমতা কার হাতে? এটাও আল্লাহর হাতে, সব আল্লাহর হাতে, দেয়ও আল্লাহ। ক্ষমতার মালিকও জনগণ না। ক্ষমতার মালিক যদি জনগণ হইতো করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারতো, অনেক কিছু প্রতিরোধ করতে পারতো, কিছু করতে পারে না। ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। কিন্তু এই ইউসুফ সরকার না ইউনূস সরকার, ওনার ক্ষমতা বসাইছে আল্লাহ, বসাইছে কাদের মাধ্যমে? বসেছে এই জনগণের মাধ্যমে বসেছে। এই কারণে বলা হয় জনগণ ক্ষমতার উৎস। কিন্তু মূলত কথাটা সঠিক না, ওই প্রেক্ষাপটে বলে নাই। কিন্তু জনগণের নির্বাচনের মাধ্যমেই তো ক্ষমতায় বসছে, আল্লাহ তো পরিকল্পনা আছেই। তাহলে সরকার বলতে শুধু ইউসুফ সরকার বা ইউনূস সরকারকে বোঝায় না, হোল বাংলাদেশের 18 কোটি জনতাকে বোঝায়। তাহলে সরকার যদি মানে ইউনূস সাহেব যদি বিপদ ঘটাতে হয়, ওইটা সাফার করতে 18 কোটি জনতাকে, তাই না? তাই এই কারণে রাষ্ট্রীয় ব্যবসায় যদি ক্ষতি হয়, ইউসুফ সরকারের ক্ষতি না, এটা 18 কোটি জনগণের ক্ষতি। কথা বুঝছো? এই কারণে জাতীয় ঋণ বৃদ্ধি পায়। বুঝতে পারছো? এটা এভাবে কে বোঝাবে কিনা জানি না,
সবাই মুখস্থ করাবে। রাষ্ট্রীয় ব্যবসায় ক্ষতি বহন করে কে? সরকার। ইউসুফ সরকার না, জনগণের টাকা। পাট নিয়ে লাভ নাই, যেই হোক এটা। কথা বুঝছো? রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ সাধন। জনকল্যাণ নাই, অবশ্যই অবশ্যই সামাজিক কল্যাণ। কারণ কি, মানুষ সামাজিক জীব। জনকল্যাণ যদি হয়, জনকল্যাণ নাই, তাহলে মানুষ সামাজিক জীব হলে সামাজিক কল্যাণ। তারপর আসো, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য 9 কোনটি? সম্পদের সুষম বন্টন, হ্যাঁ এটা একটা উদ্দেশ্য। সম্পদের যথাযথ ব্যবহার বা বন্টন। তারপরে মৌলিক শিল্প প্রতিষ্ঠা, হ্যাঁ। মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ, হ্যাঁ। একচেটিয়া ব্যবসা সংরক্ষণ, না একচেটিয়া ব্যবসা করা এটা রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য নয়। ঠিক আছে, একচেটিয়া ব্যবসায় যারা করে তাদের উদ্দেশ্য। রাষ্ট্রীয় ব্যবসায় লোকসানের ফলে জাতীয় ঋণ বৃদ্ধি পায়। বাংলাদেশে কয়টি বেসরকারি ইপিজেড রয়েছে? বাংলাদেশে কয়টি বেসরকারি? একটা জিনিস, সরকারি আরেকটা জিনিস। তাহলে কয়টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে? 1 + 1 2টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। আর দেখো ভাইয়া, সরকারি প্রতিষ্ঠান রয়েছে কয়টি? সরকারি এক একটার মান 2 করে ধরো। 1 2 একটার মান 2 করে ধরো। 2 + 2 + 2 + 2। তাহলে মানুষের সরকারি ইপিজেড রয়েছে কয়টি? 8টি। আর বেসরকারি ইপিজেড রয়েছে কয়টি? 2টি। বেসরকারি, একটা অক্ষর, সরকারি আরেকটা জিনিস। তাহলে 1 + 1 2। তাহলে বেসরকারি ইপিজেড রয়েছে কয়টি? 2টি। কয়টি? 2টি। সরকারি বললে সরকারি 4টা অক্ষর রয়েছে, 4 × 8 8টি। ঠিক আছে ভাইয়া, ঝামেলা পছন্দ করি না। কোন ধরনের অর্থনীতিতে রাষ্ট্রীয় ব্যবসার সংখ্যা সর্বাধিক? অবশ্যই অবশ্যই সমাজতান্ত্রিক অর্থনীতিতে রাষ্ট্রীয় ব্যবসার সংখ্যা সর্বাধিক। রাষ্ট্রীয় ব্যবসার মুখ্য উদ্দেশ্য কি? জনকল্যাণ। বাংলাদেশের যৌথ মালিকানায় ব্যবসায়ী কত শতাংশ? সরকারি মালিকানা ব্যবসায়ী সরকারের মালিকানা ন্যূনতম কত %? অবশ্যই 50% বেশি হতে হবে। তাহলে কমপক্ষে 51%। তাহলে কমপক্ষে 51%। রাষ্ট্রীয় ব্যবসায় সূচনা হওয়ার কারণ কোনটি? সমাজের বৈষম্য দূর করা। ঠিক আছে, তারপর আসো, যদিও লুটে পুটে খাচ্ছে অনেকে, এগুলো বাদ দিয়ে দিলাম। মানুষের কোন সালে পিপিপি নীতি কার্যকর হয়? পিপিপি এর পূর্ণরূপ কি? এখান থেকে প্রশ্ন আসতে পারে। পিপিপি একটা কথা মনে রাখবা, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, পার্সোনাল প্রাইভেট পার্টনারশিপ, এত কিছু মনে রাখার দরকার নাই। সবার আগে জনগণের কথা ভাবতে হবে। কার কথা ভাবতে হবে? জনগণের কথা ভাবতে হবে। জনগণের কথা ভাবতে হলে পাবলিক লেখা আগে, তারপরে লেখা প্রাইভেট, তারপর লেখা পার্টনারশিপ। পার্টনারশিপ, তাহলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এই পিপিপি নীতি কার্যকর হয় কত সালে? 2010 সালে। আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল। এই পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাই তো? সরকারি প্লাস বেসরকারি প্রযোজনায় গঠিত ব্যবসায়ী সংগঠন হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ভারতের প্রধানমন্ত্রী আছে না কষায় একটা, ওই কষায় নরেন্দ্র মোদীর গুজরাট মডেল প্রতিষ্ঠা ভূমিকা রাখে কোনটি? এই পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আসো, বাংলাদেশ চিনিকল কোন সংস্থার অধীন? বাংলাদেশ চিনিকল কোন সংস্থার অধীন? খুবই পেজ বাঁধার মতো প্রশ্ন। বিএসএফআইসি। আগে লেখো তুমি, সব কাটো। বিএসএফআইসি। তাহলে বি কোনটা আছে? বি আছে, এস আছে, এফ নাই, কাটা। ঠিক আছে, প্রথম থেকে একটু দেখায়। বিএসএফআইসি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বিএসএফআইসির পূর্ণরূপ কি? বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। বাংলাদেশ চিনিকল বিএসএফআইসির অন্তর্ভুক্ত। বিসি আছে, বিসিআইসি হয় দূর। এটা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, না রাসায়নিক শিল্প সংস্থা না, এটা হবে না, বাদ। বিএসএমসি, বিএসএমসি এটার মিনিংটা ভুলে গেছি, এটা হবে না, এটার সাথে মিলবে না। বিএফ, এফ আগে দিছে, এটা বাদ। বিএসএফআইসি, বিএসএফআইসি এটা সঠিক উত্তর। পাইছো পাইছো? বি মানে বি, এস মানে এস, এফ মানে এফ, আই আই সি সি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ডান 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 হলে পরবর্তী। নিচের কোনটি বাংলাদেশের ডাকঘরের প্রতিনিধিমূলক সেবা? ডাকঘরের প্রতিনিধিমূলক সেবা কোনটা ভাইয়া? কোনটা? সঞ্চয়পত্র ক্রয় বিক্রয়, ভুলে গেলাম।
মনে হচ্ছে এটা হবে, ঠিক আছে। আমি ভণ্ডামি করবো না ভাই, না পারলে বলে দিব, মনে করছিলাম এটা হবে, ঠিক আছে, খেয়াল ছিল না। সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় হবে, ঠিক আছে। তারপরে আসো, নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসায় নয়? তো রাষ্ট্রীয় ব্যবসা না ভাই, এগুলো তো মুখস্থবিদ্যা, আমার আওতায় নাই। এগুলো কোনটি হবে? কর্ণফুলী পেপার মিলস হবে। সংবিধিবদ্ধ কর্পোরেশন কোনটি? অবশ্যই মুখস্থ রাখতে হবে ভাইয়া। কোনটি কোনটি দিচ্ছে এখানে? টিসিবি। কোন সংস্থায় বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন? শিল্প মন্ত্রণালয়ের অধীন কোনটি? পারো না তোমরা? শিল্প মন্ত্রণালয়ের অধীন হচ্ছে বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, ঠিক আছে। তারপর বাংলাদেশের রাসায়নিক শিল্প সংস্থা কোন মন্ত্রণালয়ের অধীন? এই রাসায়নিক শিল্প সংস্থা বিসিআইসি, শিল্প মন্ত্রণালয়ের অধীন, মাত্র পড়াইছে, ঠিক আছে। পিপিপি পার্সোনাল আছে বাদ, পাবলিক প্রাইভেট প্রোগ্রাম পার্টনারশিপ হয় বাদ, প্রাইভেট আগে আসছে বাদ, তাহলে সবার আগে জনগণ হচ্ছে পাবলিক, তারপর প্রাইভেট, তারপর পার্টনারশিপ। তারপর আসুন, ওয়াসা কেমন প্রতিষ্ঠান? ওয়াসা কেমন প্রতিষ্ঠান? অবশ্যই অবশ্যই রাষ্ট্রীয় ব্যবসায় এবং কেমন কোম্পানি, কেমন প্রতিষ্ঠান? সংবিধিবদ্ধ কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাষ্ট্রীয়, কালকে বলেছে ভাইয়া, বাংলাদেশ ডাক বিভাগ। তারপর আসো ভাইয়া, নিচের কোনটি রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান? নিচের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের পর্যটন শিল্পের অবদান? পর্যটন শিল্প উন্নয়নে অবদান রাখছে বিপিসি, মানে হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বিপিসি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। তারপরে দেখো বাংলাদেশে কত সালে পিপিডি? 2010 সালে। বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা কত সালে গঠিত হয়? 1976 সালে। তারপরে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা কোন রকমের সংগঠন? সড়ক পরিবহন সংস্থা অবশ্যই রাষ্ট্রীয় সংগঠন। তারপর আসো, রাষ্ট্রপতি অধ্যাদেশ বল গঠিত, অবশ্যই বিধিবদ্ধ কোম্পানি। দর্শনা চিনি পাইছি না? পাইছি। বিএসএফআইসি বাংলাদেশ ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। তারপর আসো, কোনটি সংবিধিবদ্ধ কোম্পানির উদাহরণ নয়? প্রশ্নটা দিলে ভালো হইতো, কোনটি সংবিধিবদ্ধ কোম্পানির উদাহরণ? কারণ হচ্ছে সবগুলো সংবিধিবদ্ধ, শিল্প ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ওয়াসা, এগুলো সংবিধিবদ্ধ কোম্পানির উদাহরণ, সবগুলো হবে, ঠিক আছে। 9 দিয়েছে কেন আমি জানি না, প্যাচে ফেলানোর জন্য। কোনটি 9 দিলেও ভালো হইতো, সবগুলো দিল আবার না, সারা একটু মিস্টেক করে ফেলে, বুঝছো? অনেক তথ্য রাখে তো মাথায়, আমাদের মতো না, কথা বুঝছো? আমাদের মতো না, এত নর্মাল টাইপের না, স্যাররা কিন্তু অনেক জ্ঞানী, কথা বুঝছো? তো স্যাররা মাঝে মাঝে মিস্টেক করে ফেলে, তার জন্য মনে করে না ভার্সিটির স্যার কি জানে, আর তোমার কোনো ধারণা নাই, কথা বুঝছো? বাংলাদেশের পোস্টাল কোড কত সালে চালু হয়? মুখস্থ বিদ্যা ভাই, কত সালে চালু হয়? 1986 সালে চালু হয়, কলম আসতেছে না। ওয়াসা কত সালে যাত্রা শুরু হয়? 1964 সালে। তারপর আসো ভাইয়া, 1964 না, 1963 সাল, দেখছো ভুল করে ফেলছি, 63 হবে, সাল বলে গেছি। ঢাকা ওয়াসা কোন ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্রীয় কারবার। কোন রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন, কোনটি রাষ্ট্রীয় ব্যবসা সংগঠন? বিআরটিসি রাষ্ট্রীয় ব্যবসায়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন আসতে পারে, বিটি বাংলাদেশ টেলিফোন টেলিগ্রাফ বোর্ড, বিজিএমইএ এটা তৈরি পোশাক, এটা রাষ্ট্রীয় ব্যবসার মধ্যে নয়। বিজিএমইএ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঠিক আছে, আর লিখলাম না। রাষ্ট্রীয় ব্যবসায় কিসের প্রভাব বেশি? আমলাতন্ত্রের প্রভাব বেশি। আমলাতন্ত্র কি ভাইয়া? রাষ্ট্রীয় প্রশাসনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কার্যক্রম, সেটাকে বলা হয় আমলাতন্ত্র। কোনটি বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের উদাহরণ? রাষ্ট্রীয় মালিকানা বা রাষ্ট্রীয় ব্যবসার উদাহরণ কোনটি? তোমরাই বলো। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এটা, নাকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স? এই গ্রামোফোন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে কাহিনী করলাম নাই, ঠিক আছে, শেষ হয়ে যাবে আমাদের এখনই, এই তো শেষ। বাংলাদেশের রেলওয়ে কোন ধরনের সংস্থা? ভাইয়া অবশ্যই রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান। তারপর আসো ভাইয়া, টেলিটক কোন ব্যবসার অন্তর্ভুক্ত? টেলিটক কোন ব্যবসার অন্তর্ভুক্ত? এটা রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত। ঢাকা ওয়াসা নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের নাম কি? ঢাকা ওয়াসা ভাইয়া পড়েছি প্রথম দিক দিয়ে, LGRD, লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট, পড়াইছি। তাহলে আসো, সেলফ প্র্যাকটিস আমার দরকার নাই।
2টা মিনিট কথা বলবো। হ্যাঁ, সুফিয়ান ভাইকে উপদেষ্টা পদে দেখতে চাই। আমি কি এ নিয়ে একটু কথা বলতে পারি, উপদেষ্টা পদ নিয়ে? ও আশার পূর্ণরূপ, ও আশা এর পূর্ণরূপটা আমি একটু দেখাই দিচ্ছি, মনে থাকে না অনেকের, অনেকে গোলায় ফেলো। WASA, তাই তো? এটা মানে কেমন জানি হেজি বিজে হয়ে যায়। তুমি এভাবে মনে রাখবা, ডাব্লিউ এর মানে হচ্ছে কি জানো? ডাব্লিউ এর মানে হচ্ছে ভাইয়া ওয়াটার সাপ্লাই, একসাথে মনে রাখিও। এ মানে হচ্ছে অ্যান্ড, এস মানে হচ্ছে সুয়েরেজ, সুয়েরেজ, আবার এ মানে হচ্ছে অথরিটি, ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়েরেজ অথরিটি। তার মানে কি? তার মানে এটা। তাহলে ডাব্লিউ দিয়ে কি বুঝলা তুমি? ওয়াটার সাপ্লাই। একসাথে মনে রাখো, এ দ্বারা এন মনে রাখো, ঝামেলাই থাকে না কোনো। বাংলা ক্লাসের না। তো উপদেষ্টা পরিষদ এখন তো ফ্যাসিবাদ মুক্ত, তাই না? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যেহেতু, আমি আমার কথা বলবো। উপদেষ্টা পরিষদ এটাকে হাস্যকর তামাশার জায়গা বানায় ফেলতেছে আস্তে আস্তে। ফ্যাসিবাদের দোসর নাটকের একজন মানুষ, নাম না বলে আমি, ওইটার দিয়েছে উপদেষ্টা নিয়োগ, আর আরেকটা দিয়েছে দালাল ঘরানার লোক। কথা বুঝছো? হ্যাঁ, ব্যবসায়ী, কঠিন ব্যবসায়ী। হ্যাঁ, বর্ষপূর্তিতে যে বেস্ট বিজনেসম্যান হয়েছে। কথা বুঝছো? তো বেস্ট বিজনেসম্যান কেমন হয়েছে ওইটা সম্পর্কে জানা আছে, ধারণা আছে, ওইটা নাই বলি। তো ওই সমস্ত লোকগুলো নিচ্ছে উপদেষ্টা পরিষদে। বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল। এখানে যারা যারা দর্শকের পালস বোঝে, মানে ছাত্র জনতার পালস বোঝে, এদেরকে দেওয়া দরকার ছিল, তাই না? এদেরকে দেওয়া দরকার ছিল। তা না করে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে এখনও অনেক কুচক্রী লোকদেরকে বসানো হইতেছে। এটা কেন করতেছে আমি জানি না, কিন্তু এর পরিণতি আবারও খারাপের দিকে যাচ্ছে, এটুকু বুঝতে পারতেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, উপদেষ্টা পরিষদে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরানার ব্যক্তিদেরকে বসানো হচ্ছে, এবং সুবিধাজনক অবস্থানে মানুষ দেখবে বলে আমার মনে হয় না জিনিসগুলোকে। বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে রাজনীতি আসে, সংস্কৃতি আসে, ধর্মীয় দিক আসে, অনেক কিছু আসে। তো ওগুলো নিয়ে কথা বলি না তার মানে এ না জানি না। তো ওখানে অনেক ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র হচ্ছে। তো ওগুলা নিয়ে কথা বলতে চায় না, যারা বলার তারা বলতেছে, যাদের কাছে আন্তর্জাতিক পর্যায়ে শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, তারা বলতেছে, আর যারা বলার মানুষ তারাও বলতেছে। তো এগুলা খুবই খারাপ জিনিস, ন্যাক্কারজনক জিনিস। কারণ ছাত্ররা এত কষ্ট করে, আমি নিজ চোখে দেখছি জিনিসগুলো। আজিমপুর অবস্থা ভয়াবহ করে ফেলছে, একেবারে সন্ধ্যা 6টার দিকে কালো বানিয়ে ফেলছে, মনে হচ্ছে যে রাত 2টা 3টা বাজে। মানে গুলি করতে করতে ঝাঁঝরা বানিয়ে ফেলছে। আজিমপুরের অবস্থা যদি এমন হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই তো জাহাঙ্গীরনগর, রংপুর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় পুরো তছনছ করে ফেলছে। ছাত্ররা পিছু হটে নাই। ওই বিপ্লবের উপরে পাড়া দিয়া যারা বেমানি করতে চায় বা করবে, চিন্তা ভাবনা করবে, তাদের পরিণতি কিন্তু খুব খারাপ হবে, এর চাইতেও খারাপ হবে। কথা বুঝছো? সো সাবধান হওয়া উচিত, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি শিক্ষা না নিয়ে উল্টাপাল্টা কিছু করতে চাই, ছাত্র জনতা আবারও রুখে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, তা তো দেখতেই পারতাছি। বললে অনেক কিছু, মানে আমি যদি এখন বলি অনেক কিছু গুম হয়ে যাওয়া লাগতে পারে, কারণ বিশ্বাস নাই তো, বাংলাদেশ তো। কথা বুঝছো? এখনো যে স্বাধীনভাবে কথা বলতে পারবো এই বিশ্বাসটা এখনো তৈরি হয় নাই। পোস্টাল কোড কি?
পরিবারতন্ত্র, এটাই তো হচ্ছে। ওকে, যাই হোক, একটু রাজনীতিতে চলে গেলাম। রাজনীতিতে একদমই যুক্ত হব না, দলীয় লেজর ভিত্তিক রাজনীতি এগুলো আমার একদমই পছন্দ না ভাই। আমার একটা জিনিস পছন্দ, সেটা হচ্ছে ভাই আমি সবার, আমাকে বাংলাদেশের সবাই ভালোবাসবে, সবাই চিনবে জানবে, একজন ভালো মানুষ হিসেবে দেখবে। এত বড় বিশাল রাজনীতিক ব্যক্তিত্ব হওয়ার দরকার নেই ভাই। সাধারণ একজন মানুষে বাঁচতে চাই, সবার মাঝে বাঁচতে চাই, আমি সবার হতে চাই। কথা বুঝছো? কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর হতে চাই না, সবার হয়ে থাকতে চাই, এই আর কি। তাহলে দেখো, অনেকে গুলি খাইছে যাত্রাবাড়ির সিঁড়ির নিচে, ব্রিজের নিচে আর কি পড়েছিল। মানে এদেরকে কতটা অসহায়ের মতো গুলি করে ফেলে রাখছিল। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছো মা বোনদের গায়ে হাত তুলছে, বিভিন্ন জায়গায় দেখছো দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে রাস্তাঘাটে কোপাইছে মানুষদেরকে, হ্যাঁ রাস্তায় গুলি করছে। তো ওই রকম ভয়াবহ দৃশ্যগুলো ভুলে যায় কেমনে? আর যারা জীবন দিছে তাদের রক্তের সাথে গাদ্দারি কিভাবে করে? এখনও অনেকে অসুস্থ, প্রায় 1.5 লাখের মতো মানুষ অসুস্থতায় রয়েছে। কেউ হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে। এদের কথা ভাবা উচিত। এখন এদের কথা না ভেবে ক্ষমতা নিয়ে ভাবার মানুষত্বের পরিচয় না, এটা মানবিক মর্যাদাকে সম্পূর্ণ ক্ষুণ্ণ করা হয়। কথা বুঝছো? হ্যাঁ, বাকিগুলোতে স্টাম্পই লাগে। ওকে, এখন তো বিভিন্ন জন বিভিন্নভাবে দল গোছাচ্ছে। জাহাঙ্গীরনগরে চাটা খাইতে বসে তো মাঝে মাঝে তো বিভিন্ন দল বা বিভিন্ন গোষ্ঠীর আলাপ আলোচনা করতেছে। কথা বুঝছো? নতুন নতুন চারা গজাচ্ছে। যাই হোক, থাকুক তারা তাদের মতো, তাদের স্বার্থ নিয়ে। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে চলাফেরা করি। তো দেখো, রবিউলের 1 ফুট পাশে দিয়ে গেছিল। এটা অনেকে মনে করতে পারে চাপা মারতেছে, কিন্তু না, বহুত জনের বহু কিছু হয়েছে। কথা বলছো? আমি নিজেরটা নিয়ে ঢোল পেটাবো না, এরকম হাজারো রবিউলরা আছে অল্পের জন্য বেঁচে গেছে, হাজারো রবিউলরা জীবন দিছে। কথা বুঝছো? এগুলা বলার মতো না। এগুলার সাথে গাদ্দারি করলে এটার ক্ষমা আল্লাহ করবে না। কথা বুঝছো? তো যাই হোক, তোমরা কি ক্লাসটা করে হ্যাপি হয়েছো? আজকে কিন্তু অনেক দ্রুত টানছি, মানে অনেক দ্রুত টানছি। কারণ হচ্ছে চিন্তা করলাম যে আজকে একটু অন্যরকম ভাবে নিয়ে দেখি কেমন হয়। সহজ টপিক, ফার্স্ট পেপার পর 2টা ক্লাস হবে, এরপরে সেকেন্ড পেপার পর 4টা ক্লাস হবে, আর 6টা ক্লাস আমাদের ম্যানেজমেন্ট শেষ। কথা বুঝছো? তো ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আজকের ক্লাসটা বেস্ট ছিল। কি রে ভাই, আস্তে করলে বেস্ট না, জোরে করলে বেস্ট? সেকেন্ড পেপারের ক্লাসগুলো বেস্ট হয়ে যায়। কারণ কি, বোঝার মতো অনেক কিছু আছে, বোঝাইতে পারি। ফার্স্ট পেপার তো বোঝানোর চেয়ে মুখস্থ বেশি। কথা বলছো? এই কারণে আমার নিজের খারাপ লাগে। প্রথম দিক দিয়ে ভালো লাগে 4টা-5টা অধ্যায়, এর পরের চ্যাপ্টারগুলো নিজের থেকে এমন মুখস্থ বিদ্যা তো। ওকে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো। আমি কিন্তু ম্যারাথন ক্লাসগুলো অনেক ফাস্ট আনবো এখন থেকে, ঠিক আছে? ম্যারাথন ক্লাস নিলে। কথা বুঝছো? আর আজকের ক্লাস ভালো লাগছে, আগেরগুলো ভালো লাগে না তার মানে, তাই না? যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এইচএসসি 23 ব্যাচের ক্লাসগুলো বেশ ছিল। কারণ কি বলতো? কারণ হচ্ছে কথা শুনতো ওরা। কথা শুনলে ভাই আমি সর্বোচ্চটা দিতে আগ্রহী আছি, কিন্তু কথা না শুনলে আমি কেমনে কি করবো বলো? ওকে, আল্লাহ হাফেজ। রাইট, এটা করবো আমি এখন থেকে, আমি চিন্তা ভাবনা করে রাখছি।
আগে একটু লেকচার টেকচার দিয়ে দেবো, তারপরে তাড়াতাড়ি রান্না, তাহলে বেস্ট হবে। আপনার হাসিটা বেস্ট। আমি জানি না, আমি কোনো কিছু করতে গেলে আমার ডিপার্টমেন্টের মেয়েরা হেসে দেয় সবগুলো। কথা বুঝছো? কি কারণে হাসে এটা আমি এখনো জানি না। শুধু শুধু কেন হাসতে যায় বল, আমার প্রেজেন্টেশনের সময়, যে কোনো কিছুর সময় কথা বুঝছো, হেসে দেয়। কেন হাসে ওরা জানে। আল্লাহ হাফিজ, ভালো থাকো। এদেশ থেকে একদিন দুর্নীতি, অপরাজনীতি, মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে। দুর্নীতি, অপরাজনীতি, খারাপ জিনিসগুলো একদিন চলে যাবে ইনশাল্লাহ। এটা শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কেন হাসে এটা তো আমি কাজ টাজ বলে লাভ নাই। আমি হাসি না, আমার চেহারাটা স্মাইলিং ফেস তো। ওকে, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।